বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালীজ অ্যাবাউটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ বুদ্ধ পূর্ণিমা। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন, বোধিবা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাই এই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায়, উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তারপরই তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। এই দিনটিকেই ভারতে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয়। চান্দ্র ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত হয় বলে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পাল্টে যায়। আজ সকালে ব্রেকফাস্টে আমি তৈরি করে নেব ভেজিটেবল পোহা। পোহা মানে বুঝতেই পারছো, মানে সবজি দিয়ে চিড়ের পোলাও একটু তৈরি করে নেব। আমি প্রথমে রিপনকে জিজ্ঞেস করেছিলাম ও যদি ভাত খেয়ে যায়, মানে যেদিন ওর পুরো সারাদিনের কাজ থাকে, তো সেদিন আমি চেষ্টা করি যে ও একটু ঘর থেকে ভাত খেয়ে বেরোলে ভালো, তাহলে বাইরে কিছু একটা টুকটাক খেয়ে নিলে কোনো চিন্তা থাকে না। কিন্তু আজকে ও নিজের থেকেই বললো যে ও নাকি বাইরে লাঞ্চ করে নেবে, তো তার জন্য সকালবেলা পোহাটাই তৈরি করে নেব। আজকে আমার ভীষণ কাজ আছে, ভীষণ কাজ মানে কি, এক তো বৃহস্পতিবার, আজকে তোমার পূর্ণিমা দিন, তো ভাবছি যে সকালে চান টান করে ঠাকুর দিয়ে তারপরেই বাকি সব কাজ করব। আর আজকে আমি ভাবছি আজকের ব্লগটা আমি আজকেই পাবলিশ করব, কেননা তোমরা অনেকেই জানো যে আমি মঙ্গল, বৃহস্পতিবার আর শনিবার সন্ধ্যে 7টার সময় আমার ব্লগটা আপলোড করি। তো আজকে যেহেতু আমার কোনো ব্লগ তৈরি করা নেই, তো তার জন্য ভেবেছি যে আজকের ব্লগটাই আমি আজকে এডিট করে আপলোড করে দেবো। তো বুঝতেই পারছো কতটা টাইম টেকিং ব্যাপার, অনেকটা সময়ের ব্যাপার আছে। তো তার জন্যই আমি তোমার আর কি তাড়াতাড়ি চান টান শেষ করে নিতে চাই। তবে ব্রেকফাস্টটা বানিয়ে অবশ্যই, কেননা ব্রেকফাস্টটা যদি না বানানোর তাড়াটা থাকে তখন কি হয়, শান্তিমতো না চান করা যায় না ঠাকুর দেওয়া যায়। তো তার জন্যই ব্রেকফাস্টটা আমি তৈরি করে তারপর ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করে নেওয়া যাবে, সেটা আলাদা কথা। তো দেখো একদম কালারফুল ভেজিটেবলস দিয়ে একটু পোহা বানিয়ে নিচ্ছি। আর এই চিড়েটা দিয়ে বানাতে আমার বেশ ভালো লাগে, কেন বলো তো, যে শক্ত চিড়ে কিন্তু চিড়ে ওগুলো না পরে একটু চাল চাল হয়ে যায়। তো আর এই পাতলা চিড়েটা দিয়ে বানালে বেশ ঠান্ডা হয়ে গেল আবার গরম করলেও মানে সেই কটকটে একটা যে ব্যাপারটা আসে না। আবার জল মানে অন্য সময় আমার কি করি, যেমন যেগুলো একটু ভারী ভারী চিড়ে থাকে, তো সেগুলোতে একটু জল ছিটে দিয়ে তারপরে আবার বসাতে হয়, নাহলে ওটার যে সফটনেসটা একটু কমে যায়। কিন্তু এই পাতলা চিড়েটা দিয়ে করলে সেটা আর করতে হয় না, জাস্ট এমনি একটু ওভেনে গরম করে নাও বা একটু কড়াইতেই গরম করে নাও, কোনো ব্যাপার না। তো আমি এবারে পোহাটা তো মোটামুটি আমার রেডি হয়েই গেছে। আমি তেল আজকে দিয়েছি, কিন্তু তাও কন্ট্রোল করে দেওয়ারই চেষ্টা করেছি। একদম না দিলে না খাওয়া যায় না, ঠিক মানে বেশি ড্রাই হয়ে যায়, তো ভালো লাগে না। তো তার জন্য আমি মানে মোটামুটি আর কি, খুব বেশি না কম না, একটু চেষ্টা করেছি ঠিকঠাকভাবে দেওয়ার। আর চিড়ের পোলাওতে যদি একটু আদা কুচি না দিই তাহলে ভালো লাগে না, বলো। তো আমার রীতা কিন্তু আবার খুব সুন্দর করে কুচি টুচি করতে পারে আর কি, আদা কুচি বলো, পেঁয়াজ কুচি বলো, তো ওকে দিয়ে আমি করিয়ে রেখেছি। আর এদিকে দেখো মায়ের জন্য আমি চা, একটু মা তো সবসময় রোজ চাটাই পছন্দ করে, তো মায়ের জন্য চা আর এদিকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। এবারে চান টান করে এসে আমি পুজোটা সেরে একটু পুরো ঘরে ধূপটা দেখিয়ে দিচ্ছি। এই ধুনার গন্ধটা না আমার এত ভালো লাগে। আমি সবসময় যে নারকেলের ছোঁয়াটা দিয়ে তারপর যে গুঁড়োটা দিয়ে যে একটা গন্ধ আসে, কি ভালো লাগে আমার, পুরো ঘরটা মনে হয় একদম পবিত্র হয়ে গেছে। আর এদিকে একটু চা বসিয়ে দিচ্ছি। যখন আজকে চান টান করেই নিয়েছি, তো রিপনও বললো যে ও নাকি একটু চা খাবে, তো আমি একসাথেই দুজনের জন্য চা বসিয়ে দিলাম। গতকালকের আবার একটু আমার পাস্তাও রয়ে গেছে, তো দেখি কি করি। এবারে একটু পোহা একটু পাস্তা ভাবছি খেয়ে নেব, দেখা যাক। আর চাটা আমি
একটু রেলিশ করে খেতে পছন্দ করি। তোমরা যারা এতদিন থেকে আমার ব্লগ দেখছো তোমরা হয়তো বুঝেই গেছো যে আমি সবসময় দুধ চা খাই না, কিন্তু যখনই খাবো তখন একটু সুন্দর করে বানিয়ে একটু বসে খাওয়াটাই পছন্দ করি। তো দেখো হয়ে গেছে পুরো, মানে দুধ চাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যারা তোমরা টি লাভার, যারা তোমরা চা ভালোবাসো, তোমাদের তো তোমরা আমার ফিলিংসটা বুঝতে পারবে আর কি, যে সকালে ব্রেকফাস্টের সঙ্গে বা সন্ধেবেলা কোনো স্ন্যাক্সের সাথে চা না হলে ঠিক ভালো লাগে না, বিশেষ করে দুধ চাটা। তো আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। দেখো একটু পাস্তা ছিল, তো পাস্তা আর এদিকে একটু পোহা, তো এটা দিয়ে হয়ে যাবে আমার ব্রেকফাস্ট আজকে। তারপরেই বসতে হবে আমাকে এডিটিংয়ে। আর আজকে কিছুটা ভিডিও করব, তারপর কিছুটা অ্যাড করব, এডিটিং করব, এরকম করেই আমার সারাটা দিন। দেখো প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু বাইরে খুব রোদ আর গরম। আর আজকের লাঞ্চের একটা নতুন রকমের একটা আলুর আইটেম করছি, যেটা তোমাদের সাথে পুরোপুরি আমি শেয়ার করে নেব। হ্যাঁ, খুব সুন্দর একটা রেসিপি, মানে জাস্ট ওয়াও রেসিপি আর কি। এটা তোমরা বানিয়ে একবার খেও। পুরো আলুটাকে বয়েল করে তারপর একদম খোসা ছাড়িয়ে রেখে দিবে। অল্প কিছুটা চারমগজ লাগবে আর একটু শস্য। তো আমি প্যাকেটের শস্য ইউজ করছি, সানরাইজ শস্যের পাউডার যেটা, ওটাকে একটুখানি কিছুক্ষণের জন্য গুলে রেখে দিয়েছিলাম। এই তো বাস, খুব ইজি রেসিপি কিন্তু হেভি টেস্টি হয়। একবার জাস্ট আমার কথা অনুযায়ী বানিয়ে দেখবে তোমরা। তো চারমগজের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু পেস্ট করে নিচ্ছি। যখন চারমগজটা অল্প দিয়েছি তো পেস্ট করার সময় একটু জল দিয়ে দিই, মোটামুটি একটা হয়ে গেছে আর কি। খুব একটা প্লেন হয়নি, কিন্তু এরকমই ভালো লাগবে। তো আমি ভাবছি একটা মানে আমার একটা মনের মধ্যে আসছে যে একটা তোমার মিক্সি জার, একটা ছোট্ট যেগুলো পাওয়া যায় না, ওগুলো একটা কিনবো। তো দেখা যাক কী হয়, যদি কিনি তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর এদিকে দেখো মশলা, হলুদ আর লঙ্কার গুঁড়ো, একদম কম মশলা ইউজ হচ্ছে। আমি যেহেতু এটা একটু লাল লাল করে বানাতে চাই, তার জন্যই লঙ্কার গুঁড়োটা ইউজ করছি। আদারওয়াইজ হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু স্কিপ করে দিতে পারো। হ্যাঁ, কিন্তু আমি আজকে একটু লাল লাল করে করবো। আর এই রান্নাটাতে তেল, নর্মাল যে তেল আমরা ইউজ করি, মানে আমি ইউজ করি, আমি আমার নিজের কথা বলছি, আমি তো চেষ্টা করি যে খুব কম তেলে যা হয়, কিন্তু তার থেকে অল্প একটু বেশি তেল দিচ্ছি। কেননা এটা আমি একটু ড্রাই বানাবো, যাতে ভাতের সাথে মেখে সুন্দরভাবে খাওয়া যায়। তো তার জন্য তেলটা একটু বেশি ইউজ করে নিচ্ছি। আর আলুটাকে এভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা যে খুব গরম হতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি একটু গরম হওয়ার পরই আলুটা ছেড়ে দিতে পারো। আমি সবসময় চাই যে খুব ইজি রেসিপি তৈরি করার, আর ওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়ার। কেন আমার ভালো লাগে, আমার মনে হয় যে জিনিসটা আমার খেয়ে ভালো লাগছে হয়তো তোমাদেরও ভালো লাগবে। তো কখনো যদি এরকম তোমাদের ঘরে ছোটো ছোটো আলু নিয়ে আসো, তো এরকমভাবে মানে আমার এই রেসিপিটা একবার তৈরি করে দেখো, জাস্ট ভালো যদি লাগে কমেন্টে জানিয়ে দিও আর কি। হ্যাঁ, তো দেখো তেলের মধ্যে একদম সুন্দর করে এগুলো ফ্রাই করে নিচ্ছি। আর আজকে কোনো কমেন্টস পড়ার জানি না আমি সময় হবে কি না, তবে তাও আমি চেষ্টা করব। মানে আমাকে কয়েকজন এত সুন্দর করে কমেন্ট করে ডেইলির ব্লগের মধ্যে, আমি ওদের নাম মানে কী বলবো, বিশেষ করে এন্টারটেইনমেন্ট শুরু থেকে সুদীপ্ত দা তোমার কমেন্টসের অপেক্ষায় এখন আমি বসে থাকি জানো। সেটা এখন যদি তুমি কোনো ভিডিওতে আমার কমেন্টস না করো, তাহলে আমি টেনশনে পড়ে যাই যে কী ব্যাপার, সুদীপ্তদার থেকে তো কোনো কমেন্ট পেলাম না। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি এত সুন্দর করে আমার ভিডিওগুলো যে দেখো, আর তার মধ্যে একদম পুরো জেনুইন, একদম সত্যি, মানে তোমার একদম মনের মানে যা ফিল হয় সেরকম, কোনো বানানো কিছু নেই, এগুলো যা ফিল হয় সেটাই তুমি লিখে দাও আর কি। এতটা ভালো লাগে আমার। তো দেখো রান্নাটা মোটামুটি হওয়ার পথেই, একটু স্লো কুকিং করলে ভালো জিনিসটা, মানে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে একটু সুন্দর করে, মশলাটা না যত সুন্দর করে একটু ভাজা হবে তত একটু মানে টেস্টটা, আমি যেহেতু আজকে খুব বেশি তামঝামওয়ালা কিছু রান্না করছি না, এদিকে মা আবার কাকরুলপুর করছেন আমার শাশুমা, তো আমি যেহেতু এটাই করছি, তো আমি বেশ মানে একটু কী বলবো, একটু সুন্দর করে করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, বেশি হুড়োতাড়া করে, অনেক সময়ই আমি এরকম করি, খুব হুড়োতাড়া করে রান্নাটা করার চেষ্টা করি। তো আজকে একটু সুন্দরভাবেই করছি। তবে বিশ্বাস করো আধ ঘন্টার ভিতরে এই রেসিপিটা, আধ ঘন্টাও লাগে না, 15 থেকে 20 মিনিটের ভিতরে পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে, জাস্ট শুধু যদি বাটাবুটি সব কিছু যদি ঠিকঠাক থাকে আর কি তোমার।
আর দেখো প্রথমেই আমি চারমগজ বাটাটা দিয়ে দিলাম। চারমগজ বাটাটা দিয়ে তারপর ভালোভাবে একটু নেড়ে টেড়ে দিতে হবে। আর নুন চিনি তো অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী, কেউ একটু বেশি নুন খেতে পছন্দ করো, কেউ একটু কম নুন খেতে পছন্দ করো, তো সেটা, তবে আমি বলবো যে এটাতে একটু বেশি নুন দিও, হ্যাঁ, কারণ শুকনো শুকনো করে তৈরি করবে তো তখন কি হবে, একটু ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগবে, মানে খুব একটা কম নুন দিও না। আর এই যে এবারে সর্ষের গুঁড়োটা দিয়ে দিলাম, মানে সর্ষের পেস্টটা যেটা ওটা দিয়ে দিলাম, দেওয়ার পর তারপর আবার একটু নাড়াচাড়া করতে হবে। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা এইভাবে যেরকম গ্রেভিওয়ালা আছে, মানে দেখতে পাচ্ছ তো তোমরা যে গ্রেভিটা যেরকম আছে এমন করেও বানিয়ে নিতে পারো। আমি একটুখানি জল দিয়েছিলাম, জল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিয়েছি, তাহলে আলুর ভেতরে একদম পুরো মানে মশলা, লবণ, চিনি সব কিছু যেমন একদম ভালোভাবে আলুটা অ্যাবজর্ব করে নেবে। তো তার জন্যই আমি এরকম রেখেছিলাম। তোমরা এই পজিশনেও রাখতে পারো, এটাও খেতে দারুণ লাগে। তবে আজকে যেহেতু আমি আগের থেকেই ডিসাইড করে নিয়েছিলাম যে একটু ড্রাই করে তৈরি করে নেব, তো তার জন্য আমি এটাকে আরেকটু টানিয়ে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেল। জানি না এই রেসিপির নামটা কি, তোমরা একটা কিছু নাম রেখে দিও। আমি আমার কি বলবো, আলু চোখা রেডি করে নিয়েছি, মানে একদম, বা এটাকে কি বলবো, মশালা আলু বলতে পারো। তো সেটাই তৈরি করে নিয়েছি, একদম অসম হয়েছে বন্ধুরা, একদম অসম। তো আজকের ব্লগে আমি আর কিছু বাড়াচ্ছি না, ঠিক আছে? আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।